আসসালামু আলাইকুম। আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। রইসনগর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আজ ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বানান রীতি শেখার জন্য আমি ক্লাসটি করব। আমি নাজমিন নাহার, সিনিয়র শিক্ষিকা। তোমরা সবাই বই খুলবে এবং খুব মনোযোগ দিয়ে বানানগুলো দেখবে। আসলে আজ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করা এই জন্য তোমরা সবেমাত্র প্রাইমারির সমাপনী পরীক্ষা শেষ করে মাধ্যমিকে এসেছো। তোমাদের দেখি খাতার মধ্যে যখন কোনো কিছু লেখো তখন বানান সঠিক হয় না। তো এই বানান নিয়ে এটি তোমাদের সিলেবাসেও আছে, এই জন্যই আজ এটি নিয়ে আলোচনা করব। বানান আসলে কি? বানান অর্থ বর্ণন করা বা বর্ণনা করা। যেমন আমরা কোনো অর্থ কোনো কিছুর আগে জানার চেষ্টা করি না, আগে জানার চেষ্টা করি কোনো বানান, এই শব্দের ভেঙে ভেঙে কিভাবে বানানটা হয় সেটি আমরা আগে শিখি। যেমন যদি আম্মা, আম্মা একটি শব্দ, এটিকে যদি বানান করি তাহলে দেখা যাবে আম সরিয়া ম আম। তাহলে আম সরিয়া হচ্ছে স্বরবর্ণ, ম হচ্ছে ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের মিলিত হয়ে আম উচ্চারণটি হয়েছে মা, ময়াকারে মা। তাহলে ম হচ্ছে ব্যঞ্জনবর্ণ, মর সাথে একটা আকার আছে, আকারটি হচ্ছে স্বরবর্ণ। তাহলে ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের যুক্ত হয়ে মা হয়েছে, তাহলে আমরা আম্মা বানানটি পেয়ে গেলাম। কোনো শব্দ স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ বা স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ মিলে উচ্চারিত হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বানান নিয়ে আলোচনা করব। খেয়াল করো, বানানের কয়েকটি সাধারণ নিয়ম আছে, আমরা এটি দেখে নিই। বানানে রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ এর ব্যবহার। তাহলে আমরা প্রথমেই কি দেখব? প্রথমে দেখব, দেখো বানানে রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, হ্যাঁ, এর ব্যবহার। তাহলে আমরা বানানে প্রথমেই দেখব রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ এর ব্যবহারটা কি। দেখো, যেসব তৎসম শব্দের বানানে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ অভিধান সিদ্ধ, সেক্ষেত্রে এবং অতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দের বানানে শুধু হ্রস্বই হবে। যেমন দেখো অঙ্গুরি, এটি হচ্ছে তৎসম শব্দ। অঙ্গুরি, অটবি, আবির, আশিস, উষা, কিংবদন্তি, কুটির, গণ্ডির, গ্রন্থাবলী, চিৎকার ইত্যাদি এগুলো তৎসম শব্দে কি বসেছে? রস্বই কার বসেছে, দীর্ঘই কার না, কিন্তু রস্বই কার বসেছে। তাহলে অতৎসম শব্দটা কীভাবে? দেখো, আদমি, আপিল, আমিন, আলমারি, উকিল, উর্দু এগুলো রস্যুকার ব্যবহার হয়েছে। কয়েকটি স্ত্রীবাচক শব্দ, স্ত্রী মানে কি? মহিলাদেরকে স্ত্রী বলা হয়। স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। যেমন ধরো অভিনেত্রী, অভিনেতা পুরুষ মানুষ, অভিনেত্রী স্ত্রী, তাহলে অভিনেত্রী লিখতে দীর্ঘিকার হবে। কর্ত্রী, কল্যাণী, কিশোরী, গাভী, গুণবতী, চণ্ডী, চতুর্দশী, অষ্টাদশী এগুলো বানানে কি হবে? এগুলো সব স্ত্রীবাচক, এগুলো
দীর্ঘ ইকার হবে। শিক্ষার্থী বন্ধুরা, ভাষা ও জাতির নামের শেষে কি হয়? হ্রস্ব ইকার হয়। যেমন ধরো আফগানি, আফগান দেশ থেকে আফগানি এসেছে, এটি একটি দেশের নাম। আরবি, ইংরেজি, ইরাকি, ইরানি, ইহুদি, কাশ্মীরি, জাপানি, তুর্কি, নেপালি, পাকিস্তানি, ভারতী, পাঞ্জাবি, ফার্সি, সাঁওতালি, সিন্ধি, হিন্দি, এগুলো সব কি দেখো, এগুলি ভাষা। ও যেমন হিন্দি একটি ভাষা, সেজন্য আমরা কি পেলাম? হ্রস্ব ইকার পেলাম। পাকিস্তান দেশ থেকে পাকিস্তানি এসেছে, ভারত থেকে ভারতীয় এসেছে, সবই হ্রস্ব ইকার হবে বন্ধুরা। তারপরে বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত বিশেষণ থাকতে হবে এবং সেটা আলি শব্দের শেষে হ্রস্ব ইকার হবে। যেমন চৈতালি, হ্যাঁ, চৈতালি, পূবালি, পূব থেকে পূবালি, বর্ণালী, মিতালি, মেয়েলি, রূপালি, সোনালি, এগুলো কি হবে? এগুলো বিশেষণবাচক শব্দের শেষে আলি প্রত্যয় যোগ আছে, এগুলোর কি হবে? হ্রস্ব ইকার হবে। বানানে ও এর ব্যবহার দেখো, ও এর ব্যবহার কি? ক্রিয়াপদের বানানে পদান্তে ওকার হবে। যেমন ওকারটা কি? এই যে এটা হচ্ছে ও, আমি হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দিই, এইটাকে ওকার বলে, তাই না? এটাকে ওকার বলে, আর এইটাও হচ্ছে ও। এই হচ্ছে ওকারটা দেখো কিভাবে হবে। যেমন বর্তমানে আনবো, সরিয়া দন্তে ন ব, আনবো, করতো, খেলবো, চলবো, দেখতো, ধরবো, নাচবো, পড়বো, বলতো, মরবো, মরাবো, লড়বো, খেলবো, লিখবো, এগুলোর বানানের ওকার অপরিহার্য নয়, মানে এগুলো দিতে হবে না। অপরিহার্য মানে কি? যেটা না করলেই না, এটা সেরকম না, এটি ওকার না দিলেও হবে। বর্তমান অনুজ্ঞার সামান্য রূপে পদান্তেও ওকার প্রদান করা যায়। যেমন আনো, সরিয়া দন্তে নকার আনো, এখানে দন্ত নয়কার আনো। করো, করো করে রো করো, যেমন তুমি লেখাপড়া করো, করো করে রো করো। তারপরে খেলো, হ্যাঁ, আমি কাউকে স্টুডেন্টকে বলছি তুমি এখানে মাঠে খেলো, তখন ল করে লো খেলো হবে। চলো আমার সাথে বাড়িতে চলো, চলো করে লো চলো। দেখো, তুমি খেলাটি দেখো, তুমি হোমওয়ার্কটি দেখে নাও, দেখো, সেই দেখা, দয়া করে দেখো করে খো দেখো, এরকম। আনো প্রত্যয়ান্তর শব্দের শেষে ওকার হবে। যেমন করানো, আনো হয়ে গেল করানো, খাওয়ানো, ঠেঙ্গানো, দেখানো, নামানো, পাঠানো, শোয়ানো, এগুলোর শেষে ওকার হবে। অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষ্য, বিশেষণ ও অব্যয় শব্দে ওকার দেওয়া আবশ্যক। যেমন কাল, কাল মানে সময়, আমি আগামী কাল বাড়িতে যাব, এই কাল মানে সময় বোঝাচ্ছে। আর কালো, কয়াকারে কালো করে লো, কালো মানে কৃষ্ণ, সে কালা, কালা যেটাকে বলা হয় কালো, কৃষ্ণ, হ্যাঁ, কালো। তারপরে দেখো ভয়াকার ল, ভাল, ভাল অর্থ কি? কপাল। আর হচ্ছে ভালো, ভয়াকারে ভালো করে লো, ভালো হচ্ছে উত্তম। বানানে বিসর্গ আমরা কিভাবে ব্যবহার করতে পারি? পদান্তে বিসর্গ থাকবে না, এই যে এই চিহ্নটাকে আমরা বিসর্গ বলি, এই চিহ্নটা কি হবে? পদান্তে বিসর্গ থাকবে না। যেমন ক্রমশ, এই ক্রমশ বানান লিখতে করা ফলা ম তাহলে বর্ষ, ক্রমশ লিখতে বিসর্গ লাগবে না, ক্রমশ লিখতে বিসর্গ লাগবে না। কিন্তু দুঃখ, যেমন এই যে দুঃখ লিখতে মাঝখানে একটা বিসর্গ লাগলো, সেটিকেই বলা হয়েছে পদ মধ্যস্থিত বিসর্গ থাকবে। পদের মাঝখানে, এই দোয়ারস্যু আর ক্ষয়ের মাঝখানে পদ মধ্যস্থিত বিসর্গ থাকবে, কিন্তু পদান্তে বিসর্গ থাকবে না শিক্ষার্থী বন্ধুরা। তারপর দেখো আমরা আবিধানিক অর্থে পদমধ্যস্থিত বিসর্গ বর্জনীয়, বর্জনীয় মানে কি? বাদ দিতে হবে। যেমন দুস্থ, পদ
অভিধান সিদ্ধ হলে পদমধ্যস্থিত বিসর্গ বাদ দিতে হবে, যেমন হচ্ছে দুস্থ, নিঃশ্বাস, নিস্পৃহ, বহিস্থ, মনস্থ। মনস্থ মানে কি? মনে করা। বহিস্থ মানে বের হয়ে যাওয়া। তো এইগুলোর পদমধ্যস্থিত বিসর্গ হবে না, এটি বর্জনীয়, বাদ দিতে হবে। বানানে মূর্ধন্য কখন হয় এবং দন্তেন্য কখন হয়? যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দে ট বর্গীয় বর্ণের ট, ঠ, ড, ঢ পূর্ববর্তী দন্তেন্য ধ্বনি মূর্ধন্য হয়, যেমন কণ্টক, ক মধ্যে নয়টয় ক, কণ্টক। ঘণ্টা, ঘ মধ্যে নয়টয় আকার ঘণ্টা। নির্ঘণ্ট, নির্ঘণ্ট, বন্টন, অকুণ্ঠ, আকণ্ঠ এগুলো সব মূর্ধন্য হবে। তৎসম শব্দে রি, রিকার কিভাবে দেখো? র ফলা রেপ মধ্যাংশ ক্ষীয় এর পর মূর্ধন্য হয়, যেমন ঋণ, তৃণ। এখানে যে র ফলা আছে, রেপ আছে, এখানে মূর্ধন্য হবে, যেমন ত্রাণ, বর্ণ, বিশ্লেষণ, ক্ষণ, ক্ষণিক ইত্যাদি এগুলো মূর্ধন্য হবে। একই শব্দের মধ্যে রি, রিকার, র ফলা রেপ মধ্যাংশ যে কোনো এর কোনোটির পরে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ এবং অন্ত্যস্থ অ, হ অনুস্বার এই বর্ণগুলোর একটি বা একাধিক বর্ণ থাকলেও পরবর্তী দন্তেন্য ধ্বনি মূর্ধন্য হয়, যেমন কৃপণ, করিকারে কৃ, প মূর্ধন্য কৃপণ। নিরূপণ, দন্তেন্য শি, রয়সু, নিরু, প মূর্ধন্য পণ, নিরূপণ। অগ্রহায়ণ, সরিয়া গড়া ফলা হয়াকার অন্ত্যস্থ অ মূর্ধন্য অগ্রহায়ণ। পড়া, পরি, নির এ চারটি উপসর্গের পর পড়া, নির ও পি এগুলো উপসর্গ। এগুলির চারটির পর যেমন নম, নস, শিনি, নু, অন, হন প্রভৃতি ধাতুর দন্তেন্য স্থলে মূর্ধন্য হয়, যেমন প্রণাম, প্রণব, প্রণীতা, প্রণীত ইত্যাদি। তারপর দেখো যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম শব্দে ট বর্গের পূর্বে দন্তেন্য হয়, যেমন ইন্টার, ইন্টার, উইন্টার, কারেন্ট, গ্রান্ট, টেন্ডার, প্যান্ট, ব্যান্ড, লন্ডন, সেন্ট্রাল ইত্যাদি দন্তেন্য হয়। তারপর যুক্ত ব্যঞ্জন বর্ণের গঠনে তৎসম, অতৎসম সকল শব্দে ত বর্গের পূর্বে দন্তেন্য হয়, যেমন অনন্ত, অন্তরঙ্গ, একান্ত, ক্লান্ত, জ্বলন্ত ইত্যাদি। তারপরে দেখো সন্ধি ও সমাসযোগে গঠিত শব্দের বানানে দন্তেন্য বহাল থাকে। বহাল থাকে মানে কি? সেটা স্থির থাকে, সেটা দিতেই হবে। যেমন অগ্রনায়ক, এই অগ্রনায়কে দন্তেন্য দিতেই হবে। অহর্নিশ, ক্ষুণ্ণিবৃত্তি, চিত্রাঙ্কন, দুর্নাম, দুর্নিবার, দুর্নীতি, নির্বিশেষ, শিক্ষাঙ্গন ইত্যাদি। তদ্ভব দেশি ও বিদেশি শব্দের সর্বত্র দন্তেন্য হয়, যেমন আপন, আয়রন, কুর্নিশ, কোরআন, গ্রিন, চিরুনি ইত্যাদি। বানানে মূর্ধন্য এর ব্যবহার। বানানে আমরা মূর্ধন্য এর ব্যবহার কিভাবে পেতে পারি? ছ কিন্তু তিন ধরনের, দন্তেশ, তালিবস্য, মূর্ধন্য। তাহলে আমরা এখন মূর্ধন্য এর ব্যবহার শিখব। রি কিংবা রিকারের পরে মূর্ধন্য হয়, যেমন ঋষি, কৃষি, কৃষক, কৃষ্ণ, তৃষ্ণা, তৃষিত ইত্যাদি। রেফ থাকলে কোনো ব্যঞ্জন বর্ণের মাথায় বসলে ওই ব্যঞ্জন বর্ণের মূর্ধন্য হয়, যেমন আকর্ষণ। তাহলে আমরা রেফের উপরে একটি কি পেয়েছি? আমরা রেপ পেয়েছি, ধ্বনির উপরে রেপ পেয়েছি, এজন্য আকর্ষণ এখানে মূর্ধন্য হয়েছে। ঈর্ষা,
ঈর্ষণীয়, উৎকর্ষ, বর্ষা, বর্ষণ, বিমর্ষ, মুমূর্ষ ইত্যাদি মূর্ধন্য স হবে। অ, স্বরীয়, স্বরিয়া ছাড়া অন্য কোনো স্বরবর্ণ এবং ক বর্ণের পরবর্তী দন্তেশ মূর্ধন্য স হয়, যেমন ঈষৎ, উষা, এষণা, কোষ, জিগীষা ইত্যাদি। ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, যেমন সঙ্গ, অনুসঙ্গ, শেখ, অভিষেক। শেখ দন্তেশ্বরের শেখ আর অভিষেক হয়ে গেলে মূর্ধন্য স হবে। যেমন স্থান দন্তেশ্বয় থয় আকার দন্ত ন স্থান, অধিষ্ঠান হলে মূর্ধন্য স হবে, অধিষ্ঠান। সুপ্ত, সুপ্ত হচ্ছে দন্তেশ্বরের সু পয়তায় সুপ্ত, আর যখন সুসুপ্ত হবে দন্তেশ্বরের সু মূর্ধন্য স্বরের সু পয়তায় সুসুপ্ত। যুক্ত ব্যঞ্জন গঠনে ট বর্গের পূর্বে মানে কি আগে মূর্ধন্য স হয়, যেমন অনিষ্ট, অষ্টম। অষ্টম সরিয়া মূর্ধন্য ছয়টয় ম, অষ্টম। আড়ষ্ঠ, উচ্ছিষ্ট, উপদেষ্টা, কষ্ট, চেষ্টা, গোষ্ঠী, প্রতিষ্ঠা ইত্যাদি সব মূর্ধন্য ছয় হবে, ব্যবহার করা হবে। যুক্ত ব্যঞ্জন গঠনে দন্তেশ কোথায় হয় দেখো, যেমন অধস্তন, ইস্তফা, উদ্বাস্তু এগুলো সব দন্তেশ হবে। যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম, অতৎসম সকল শব্দেই চ বর্গের পূর্বে মানে কি আগে তালব্য তালেবস্য হয়, যেমন আশ্চর্য। এই আশ্চর্য তৎসম, অতৎসম শব্দের চ বর্গীয় মূলের পূর্বে কি বসলো, তালিবস্য হলো। আশ্চর্য, দুশ্চরিত্র, নিশ্চয়, পশ্চাৎ, প্রায়শ্চিত্ত, বৃশ্চিক ইত্যাদি। বানানে রেফ কখন ব্যবহার করা হয়, এটিকে বলা হয় রেফ। এই রেফ বানানে কখন ব্যবহার করা হয়, সন্ধিতে। তৎসম শব্দে প্রথম পদের শেষে ম থাকলে ক বর্গের পূর্বে ম স্থানে অনুস্বর হবে, যেমন আরেকটি দেখো, রেপের কোথায়ও তৎসম অতৎসম শব্দ বসলে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, যেমন কর্য, ক বর্গের জয় রেপ। এই তাহলে কর্য হয়ে গেল, ক বর্গের জয় রেপ, কর্য। হ্যাঁ, কর্য। তারপরে হচ্ছে ধার্য, ধার্য, এরকম রেপ হয়ে গেল। তারপরে উম কোথায় বসে, উম বা উনেশ্বর, এটা উম বা উনেশ্বর কিভাবে ব্যবহার করা হয় দেখো, সন্ধিতে তৎসম শব্দে প্রথম পদের শেষে ম থাকলে ক বর্গের পূর্বে ম স্থানে অনুস্বর বসে, যেমন অহংকার, যেমন অহংকার। অহংকার স্বরীয় হ, অনুস্বর, কয়াকার র, অহংকার। উপযুক্ত নিয়মে সন্ধিজাত না হলে যুক্ত ব্যঞ্জনে ক বর্গের পূর্বে ম স্থানে অনুস্বর বসে, যেমন আকাঙ্ক্ষা, অঙ্কুর। হ্যাঁ, অনুস্বর কোথায় বসে, শিক্ষার্থী বন্ধুরা আমরা এটুকু একটু মিশে দেব। এই দেখো, এই দেখো উম বসে গেল, আকাঙ্ক্ষা, এটা হচ্ছে উম বসে গেল। তারপর দেখো আকাঙ্ক্ষা আমরা পেয়ে গেলাম, অঙ্কুর বানান এরকম হবে, অঙ্গ, ইঙ্গিত এগুলো সব উম হবে। প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে, প্রত্যয় ও বিভক্তিহীন, যেটা প্রত্যয় ও বিভক্তি হয় না সেটার অনুস্বর ব্যবহার হয়, যেমন আরং, ইদানিং। এই দেখো আরং বানান সরিয়া ডয় শূন্য র অনিশ্বর। তারপর ইদানিং এগুলো সব অনিশ্বর ব্যবহার হয়ে থাকে। ফড়িং, ঢং, পালং, শিং, রং ইত্যাদি। তবে অনুস্বরযুক্ত শব্দে প্রত্যয়, বিভক্তি বা স্বরযুক্ত যুক্ত হলে অনিশ্বর স্থলে উম লেখা হয়, যেমন
আরঙ্গে, যখন আরং হয়ে গেছে অনিশ্বর, কিন্তু এখানে যখন প্রত্যয় বিভক্তি বা স্বরবর্ণ যুক্ত হবে তখন এটি উঠে যে উম হবে, ঠিক আছে, উঠে যে উম হবে। যেমন আরঙ্গে, ঢঙ্গে, ফড়িঙ্গে, রঙ্গিন, রাঙ্গিয়ে, সঙ্গের, যেমন সং দন্তেশ্বর সং, সঙ্গের হলে কেন হয়েছে, এটা অনুস্বারযুক্ত শব্দে প্রত্যয় বিভক্তি বা স্বরবর্ণযুক্ত হলে, স্বরবর্ণযুক্ত হবে যখন, তখন এই অনুস্বার উঠে যে উম হবে। হ্যাঁ, তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা বানানের অনেকগুলো নিয়ম নীতি পড়লাম। রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘকারের ব্যবহার, দীর্ঘই কারের ব্যবহার, দীর্ঘকারের ব্যবহার, তারপর হচ্ছে অনিশ্বরের ব্যবহার, রেফের ব্যবহার, মূর্ধন্য দন্তেন্যর ব্যবহার, তালিবস্য দন্তেস্ব মূর্ধন্য-এর ব্যবহার শিখলাম। উমগ, রেফ, বিসর্গ এগুলোর ব্যবহার শিখেছি শিক্ষার্থী বন্ধুরা। কিভাবে এগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা জেনেছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে বানানটা কি? বানান হচ্ছে কোনো শব্দকে বর্ণন করা বা কি করা, বর্ণন করা বা বিবরণ করা, বিবৃতি করাই হচ্ছে বানান। তাহলে আমরা বানান রীতি আর সহজে ভুলব না। আমরা যথারীতি বাসায় বসে এটি নিয়ে আরও অধিক আলোচনা পড়ব, বেশি বেশি চর্চা করব, অনুশীলন করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যথানিয়মে স্কুলের সাথে যোগাযোগ রেখে অ্যাসাইনমেন্ট জমা দেবে, আর আমি তোমাদের পর্যায়ক্রমে সিলেবাসটি কমপ্লিট করার চেষ্টা করব, সেটি তোমরা দেখবে। আশা করি তাহলে তোমরা ভালো ফলাফল করতে পারবে আগামীতে এবং পরবর্তী ক্লাসের জন্য উত্তীর্ণ হতে পারবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।